হ্যালো 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 সবাইকে টপাস বাংলায় স্বাগত জানাই। ক্লাস 11th স্টুডেন্ট যাদের গ্রাফে সমস্যা হয়, আমি আজকে সমস্ত গ্রাফ যেগুলো গ্রাফের কোশ্চেন হতে পারে সেই গ্রাফগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি দেখো। এই ভিডিওতে হচ্ছে যত টাইপসের গ্রাফ হয় সেই গ্রাফগুলো কিন্তু আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টার যেটা আছে আমাদের সেটা হচ্ছে ভৌত রাশি চ্যাপ্টার। সেই ভৌত রাশি চ্যাপ্টারের গ্রাফ হবে, কিন্তু এখানে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেই গ্রাফ কিন্তু ভৌত রাশি নয়। আমি ভৌত রাশি চ্যাপ্টারের যে গ্রাফ আছে সেটা আগে করি, ঠিক? তো ভৌত রাশি চ্যাপ্টারের যে গ্রাফ আছে সেটা কি হতে পারে বলছি শোনো। তো এটাতে পরে আসছি। ভৌত রাশি চ্যাপ্টারের যে গ্রাফ হতে পারে সেটা হচ্ছে এটা, যে আমাদের কি জিজ্ঞেস করতে পারে, আমাদের যে কোনো ভৌত রাশি কিউ, সেটা কি হয়ে যায়, একটা মান থাকে, নিউমেরিক্যাল ভ্যালু থাকে, আর তার সাথে একটা ইউনিট থাকে, এন ইউ। এনটা হচ্ছে মান, নিউমেরিক্যাল ভ্যালু, আর ইউটা হচ্ছে ইউনিট। তো যে কোনো ভৌত রাশিকে আমরা এভাবে লিখতে পারি। এবার আমাদের এখানে গ্রাফ কি দিতে পারে, যে আমরা জানি 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম, ঠিক? তো আমরা দেখতে পাচ্ছি যে 1 কেজি, একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, আর কেজিটা হচ্ছে একক। এখানে তেমনই 1000 হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু মানে মান, আর গ্রামটা হচ্ছে আমাদের একক, ঠিক? এবার তুমি যদি খেয়াল করে দেখো, কেজিটা হচ্ছে বড়, তো কেজির যে মান আছে সেই মানটা কিন্তু কম, আর গ্রাম হচ্ছে ছোট কিন্তু তার মানটা হচ্ছে বড়। তার মানে যে একক বড় হবে তার মান কিন্তু কম হবে, আর যে একক ছোট হবে তার মান বেশি হবে। তার মানে কোনো না কোনোভাবে ব্যস্তানুপাতিক হচ্ছে। তো এন আর ইউ এর গ্রাফ যদি জিজ্ঞেস করে কখনো, তো এন হচ্ছে ব্যস্তানুপাতিক এককের। তো এন ইউ গ্রাফ কেমন হবে? এন আর ইউ এর গ্রাফ যেটা হবে সেটা এমন হবে, ব্যস্তানুপাতিকের গ্রাফ হাইপারবোলা পরাবৃত্ত হয়ে যায়। তো গ্রাফ যেটা হবে সেটা এরকম আঁকছি। তো এন আর ইউ এর গ্রাফ যেটা হবে সেটা এরকম হয়ে যাবে, ঠিক? চলো, এটা সবাই মনে রাখবে। এর সাথে আরো কি কি গ্রাফ হতে পারে? এন ইউর গ্রাফ এমনও দিতে পারে যে কোনো ভৌত রাশি এন ইউ কিউ যেটা হবে সেই কিউটা হচ্ছে এন ইন্টু ইউ, ঠিক? তো আমরা বলতে পারি 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম। তার মানে নিউমেরিক্যাল ভ্যালু N1 N1 U1 equals to N2 U2। তার মানে আমি বলতে পারি NU সমান কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ঠিক? তো NU ধ্রুবক। এবার আমাকে যদি কেউ বলে NU এর গ্রাফ এঁকে দাও, NU এর গ্রাফ কার সাথে? NU, N গুণিতক ইউ এর গ্রাফ আঁকবো ইউ এর সাথে, ঠিক? তো কেউ বলবে স্যার ইউ যদি পরিবর্তন হয় তাহলে NU কিন্তু পরিবর্তন হবে না, কারণ NU ধ্রুবক থাকবে। যেভাবে তোমরা অন্য ক্লাসে পড়েছো, 10th ক্লাসে পড়েছো, কি পড়েছো 10th ক্লাসে, যে পিভি সমান ধ্রুবক, পিভি সমান সি, পিভি সমান ধ্রুবক, আমি কোনো কে নিয়ে নিচ্ছি, পিভি সমান ধ্রুবক। তো তাহলে পিভির গ্রাফ কেমন হতো? পিভি যদি থাকতো তাহলে পিভি এমন হয়ে যেত, তার সাথে ভি থাকুক বা তার সাথে পি থাকুক, ভি থাকতে পারে বা পি থাকতে পারে। ঠিক? তো এখানেও সেম কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এন আর ইউ এর গ্রাফ তাহলে এমন সরলরেখা হয়ে যাবে।
এন ইউ এর যে গ্রাফ হবে এইভাবে সরলরেখা হয়ে যাবে, কারণ ইউ বদলালে এন ইউ কিন্তু ধ্রুবক থাকবে, যেভাবে এখানে ভি বদলালে পি ভি একই থাকে। কেউ বলে স্যার তাহলে এন ইউ এর গ্রাফ যদি এটা হয় তাহলে এন ইউ এর গ্রাফ এন এর সাথে কেমন হবে? এদিকে এন ইউ আছে আর এখানে এন আছে, তাহলে গ্রাফ কেমন হবে? তো তাহলেও গ্রাফ এমন হবে, ঠিক? তো তিনটে গ্রাফ শিখলাম এখান থেকে। তিনটে গ্রাফ কি ক্লিয়ার করি। তো তিনটে গ্রাফ কি কি শিখলাম? তিনটে গ্রাফ এটা শিখলাম যে প্রথমে এন এর সাথে ইউ এর গ্রাফ, এই পাশে এন থাকবে, এই পাশে ইউ থাকবে, তো সেটা হচ্ছিল হাইপারবোলা এরকম পরাবৃত্ত, ঠিক। তারপরে বললাম যে এন ইউ গুণে থাকবে, সেখানে এই পাশে ইউ থাকতে পারে, ইউ থাকলেও যেমন হবে। আর একটা গ্রাফ, এই পাশে এন নিয়েছি আর এই পাশে এন ইউ নিয়েছি, তাহলেও গ্রাফ এমন হবে। তো তিনটে গ্রাফ একসাথে কিন্তু এটা হবে, ঠিক। তিনটে যদি একই গ্রাফে থাকে দিয়ে অপশান ধরে নাও, এটা অপশান এ, এটা অপশান বি আর এটা অপশান সি, তারপরে ডি দেওয়া আছে অল অফ দিস, অল, তাহলে কি হবে? অল অফ দিস গ্রাফ হয়ে যাবে। তো খেয়াল রাখবে এই গ্রাফ খুবই ইম্পর্টেন্ট গ্রাফ, মানে প্রথম চ্যাপ্টারের থেকে এই একটাই গ্রাফ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা পিডিএফ এর যে এগুলো আছে, যে কোশ্চেনগুলো, সেগুলোতে যাব। এবার আমরা পিডিএফ এর কোশ্চেনটাতে চলে যাই। কি বলছে দেখি, বলছে প্রদত্ত ভিটি লেখচিত্রতে একটি কণার একমাত্রিক গতিকে নির্দেশ করে নিচের কোন বিকল্পটি সঠিক? প্রদত্ত ভিটি লেখচিত্র একটি কণার একমাত্রিক গতিকে নির্দেশ করছে, তার মানে এইটা হচ্ছে একমাত্রিক গতিকে কি করছে? নির্দেশ করছে। তাহলে নিচের কোন বিকল্পটি সঠিক? প্রথম বলছে কণাটির গতিবেগ ধ্রুবক হবে। আচ্ছা, গতিবেগ তো বদলাচ্ছে, দেখো গ্রাফ যদি এরকম থাকে তাহলে প্রত্যেকটা সময়ের সাথে এইখানে আমি যদি দেখি তাহলে এই সময়ে t1 সময়ে, কোনো t1 সময় গতিবেগ কিন্তু v1, গতিবেগ কিন্তু v1, আর কোনো t2 সময়ে যদি আমি দেখি t2 সময়, তাহলেও গতিবেগ অন্য কিছু আসছে, ঠিক। তার মানে প্রত্যেকটা সময়ে কিন্তু গতিবেগ আলাদা আলাদা হচ্ছে, তো গতিবেগ ধ্রুবক হবে না, গতিবেগ ধ্রুবক হবে না। তো প্রথম অপশানটা তো হবে না আমাদের। এটি অন্তত একবার দিক পরিবর্তন করে। আচ্ছা, দিক পরিবর্তন যদি করি তাহলে প্লাস থেকে মাইনাস হওয়া উচিত, কোনো দিক পরিবর্তন করছে, তার মানে ভি যেটা আছে আর টি যেটা আছে, প্রথমে ভি পজিটিভ দিকে ছিল, তারপরে কি হয়েছে? নেগেটিভ দিকে। মানে গ্রাফ যদি এরকম কিছু হতো, এরকম কিছু হয়ে যেত, তাহলে নিচের দিকে চলে আসছে। এই যে পার্টটা হবে, ধরো এই পার্টটা নিচে, তো ভি, এইখানে ভি নেগেটিভ আর ওপরে ভি পজিটিভ, তাহলে আমরা বলতাম যে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে, মানে দিক পরিবর্তন হয়েছে। তো অপশান বি, তো বিও হবে না, ঠিক। এটি একটি প্রাচীর গতি। আচ্ছা, প্রাচীর গতি কি করে বুঝবো? এটা তো ভিটি লেখচিত্র আছে, প্রাচীর গতির সঞ্চার পথ এমন হয়, কেউ প্রাচীর গতি দেখে অ্যান্সার লাগিয়ে দিতে পারে, কিন্তু প্রাচীর গতির সঞ্চার পথ এমন হয়, তার পথ এমন হয়, তার গতিবেগ নয়, ঠিক। তো তার পথ, প্রাচীর গতির যারা কনফিউজ হচ্ছে যে প্রাচীর গতি স্যার হতে পারে, প্রাচীর গতির সঞ্চার পথ এমন হয়, তার মানে এটা এক্সটি কার্ভ হবে, ঠিক, ভিটি কার্ভ নয়। উপরে লেখা আছে একমাত্রিক গতিকে নির্দেশ করে, ভিটি লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতিকে নির্দেশ করে, তার মানে নিশ্চয়ই প্রাচীর গতি এটা হবে না, ঠিক আছে। একমাত্রিক গতিকে নির্দেশ করছে, ঠিক, এটা হবে না। তারপর বলছে এটি তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে না। কোনো বস্তু প্রাথমিক অবস্থানে ফিরে আসার জন্য তার গতিবেগের দিক আগে কিন্তু বদলাতে হবে। ধরুন একটি গাড়ি যাচ্ছে, সেই গাড়ি এদিকে যাচ্ছে বিতে, তো কোথাও না কোথাও আবার যদি ওখানে ফিরে আসতে হয় গাড়িকে ঘুরতে হবে, গাড়িকে উল্টো দিকে ঘুরতে হবে, তার মানে তার বেগের যে দিকটা হবে সেটা বদলাবে।
আগে যেদিকে ছিল সেদিকে হয়ে যাবে। কিন্তু এখানে তো বেগের দিক বদলাচ্ছে না, এই প্রথমে বেড়েছে বেগ, এই বেড়েছে, তারপরে আবার কমে জিরো হয়ে গেছে। তার মানে প্রথমে স্পিড বেড়েছে, তারপরে জিরো হয়েছে, ত্বরণ হয়েছে, তারপরে মন্দন। তো এটি প্রাথমিক অবস্থানে ফিরে আসবে না। তো অপশান আমাদের ডি হয়ে যাবে, অপশান আমাদের ডি। ঠিক, তারপরে চলো তারপরে কোশ্চেন বলছে নিচের কোনটি সময় সরণলেখ চিত্রটি বাস্তবে সম্ভব হবে না? কোন সময় সরণলেখ চিত্র বাস্তবে সম্ভব হতে পারে না? ঠিক, তো এরকম কোশ্চেন যখন জিজ্ঞেস করবে সবসময় খেয়াল রাখবে, ম্যাক্সিমাম টাইম এটাই হয় যে সময় অক্ষের সাথে, যেটা সময় অক্ষ থাকবে তার সাথে আমি লম্বতে দাগ টানবো। সময় অক্ষের লম্বতে আমি যদি দাগ টানি, লম্বতে সেটা যদি গ্রাফকে দুবার কেটে যায়, যেমন এখানে দু জায়গায় কেটেছে, একটা এখানে, গ্রাফকে দুটো জায়গায় যদি কেটে যায় তাহলে সেই গ্রাফ হবে না। এখানে আমি যদি খেয়াল করে দেখি, এখানে দু জায়গায় কেটে যাবে গ্রাফ। ঠিক, এরকম আছে, এরকম আছে, দু জায়গায় কেটে যাবে। ঠিক, তো একই টাইমে দুটো বস্তু, মানে একটা বস্তু দুটো সরণ কিন্তু হতে পারে না। ঠিক আছে, তো আমি এটাকে একটু বড় করে যদি দেখি তাহলে দেখো, এই যে করেছি, এই বিন্দুতে এ বিন্দু আর বি বিন্দু, কিন্তু সময়টা কিন্তু কোনো একটা পার্টিকুলার সময়, সেই পার্টিকুলার সময়ে এতেও আছে বিতেও আছে, যেটা সম্ভব নয়। একটা বস্তু দুটো একই সময়ে দুটো জায়গায় থাকতে পারে না। তো সেই জন্য সবসময় খেয়াল রাখবে যে সময় অক্ষের সাথে লম্বতে যদি রেখা টানি, সেটা দুবার যদি কাট করে যায় সেই গ্রাফ কিন্তু হবে না। তো অপশান সি আমাদের হবে, মানে আমাদের যে অপশানটা হবে সি। চল, ওপরের দিকে একটি গতিশীল লিফটের বেগ সময়লেখ চিত্র দেওয়া আছে। লিফটটি সর্বোচ্চ কত উচ্চতায় যাবে? আচ্ছা, একটা লিফট যাচ্ছে, প্রথমে কি হচ্ছে, ত্বরণ হচ্ছে, গতিবেগ বেড়েছে, তারপরে কি হয়েছে, সমবেগে যাচ্ছে, তারপরে মন্দন হয়েছে। তার মানে প্রথমে উঠছিল, ত্বরণ ছিল, স্পিড সমান, তারপরে ধ্রুবক হয়ে গেছে, তারপরে ব্রেক করেছে, স্পিড কমে গেছে, একদম থেমে জিরো হয়ে গেছে গতিবেগ। ঠিক, তো তাহলে পুরো ক্ষেত্রফল যদি আমি বের করি তাহলে পুরো সরণ পাবো, এই ক্ষেত্রফল বের করলে সরণ পাবো। এবার কত উচ্চতায় উঠেছে, উচ্চতার সরণ কি সেম হবে? হ্যাঁ, অবশ্যই সেম হবে, কারণ এখানে গতিবেগ বদলাচ্ছে না, গতিবেগের দিক বদলাচ্ছে না, গতিবেগ একই দিকে, পুরো পজিটিভ গতিবেগই আছে, ধনাত্মক গতিবেগ আছে, যার জন্য পুরো ক্ষেত্রফল আমি যদি বের করি সেটাই সরণ হবে, আর সেটাই কি হবে, উচ্চতা হয়ে যাবে। তাহলে আমি পুরো ক্ষেত্রফল যদি বের করি, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামে আমরা কি করতে পারি, সহজেই আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব দেখা যাক। এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে কত, 2 আর 8-এর মধ্যে 6, আর এইটা হচ্ছে আমাদের 10। ঠিক, আর এই যে দুটো উচ্চতা এদের মধ্যে সেটা হচ্ছে 4। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে যায় দুটি সমান্তরাল বাহুর যোগফল বাই 2 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে আমরা কি পাবো, 16/2 ইন্টু 4, তো 8×4 32 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অপশান আমাদের বি হয়ে যাবে, অপশান আমাদের বি হয়ে যাবে। এবার আমরা পরের পাতাতে যাই। চল, পরের পাতাতে কি আছে, বলছি সরলরেখা বরাবর গতিশীল একটি কণার বেগ সময়লেখ চিত্র দেওয়া রয়েছে, সেখান থেকে কণাটির ত্বরণ সময়লেখ চিত্র আমাকে বের করতে হবে। ঠিক, তো বেগ সরণ যদি আমাদের সরল রেখা হয়, যেমন এইখানে সরল রেখা রয়েছে, সেই সরল রেখার নতি কি হয়, ত্বরণ হয়। কারণ আমরা জানি ডেল্টা ভি বাই ডেল্টা টি করলে আমরা ত্বরণ পাই। তো ভিটি লেখচিত্রের নতি আমাদের ত্বরণ হবে। এবার একটা গল্প বলে রাখি, গল্পটা হচ্ছে এটা, ধরে নাও দুটো পাহাড় আছে, মানে একটাই পাহাড় আছে, এদিক থেকে তুমি উঠছো, দেখছো এদিক থেকে, চোখ এঁকেছি, এদিক থেকে দেখা হচ্ছে এদিক থেকে, তাহলে এইটা পজিটিভ স্লোপ হবে আর এইটা নেগেটিভ স্লোপ হবে। আমি যেদিক থেকে উঠছি, এদিক থেকে
এদিক থেকে উঠছি, তো এটা পজিটিভ দিক আর এটা নেগেটিভ দিক। তাহলে আমাদের একটু বুঝতে এখানে সুবিধা হবে। কি দেখা যাক। তো এখানে ভিটি লেখচিত্র থেকে ত্বরণ আমাদের বের করতে হবে। তো এবার দেখো এইখানে যে লেখচিত্রে ভি আছে সেই ভিটা কিন্তু একটা সরল রেখা, তো সরল রেখার নতি কি হয়ে যায়? ধ্রুবক হয়ে যায়। সরল রেখার নতি ধ্রুবক হয়ে যায়। আর এই যে নতি, এই যে ভি যে নতিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নেগেটিভ, সেটা কিন্তু নেগেটিভ। তাহলে ধ্রুবক হবে এবং নেগেটিভ হবে, এইটা হচ্ছে সরল রেখা, সেই সরল রেখার নতি ধ্রুবক। ঠিক, তাহলে এরকম যদি থাকে, এর সঙ্গে মিলছে, লাল দিয়ে দেখাচ্ছি, এরকম যদি থাকে তাহলে এর সঙ্গে মিলছে, তো নেগেটিভ স্লোপ আর ধ্রুবক। তাহলে কোথায় আছে নেগেটিভ ধ্রুবক? সিতেই আছে, একমাত্র সিতেই আমরা দেখতে পাচ্ছি যে এরকম অপশান আছে। তো অ্যান্সার আমাদের সি হবে। অপশান সি। তারপরে প্রদত্ত চিত্রে বস্তুর ত্বরণ সময় লেখচিত্রটি দেওয়া আছে। এবার আমাকে উল্টো কাজটা করতে হবে। ত্বরণ সময় লেখচিত্র দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে কি করতে হবে? ভিটি কার্ভ বের করতে হবে। ঠিক, তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ত্বরণ আছে এটা পজিটিভ আছে আর ধ্রুবক আছে, পজিটিভ আর কনস্ট্যান্ট, তার মানে আমাকে নিচে যে চারটে অপশান আছে সেটা দেখতে হবে কোনটা স্লোপ পজিটিভ আর ধ্রুবক আছে, পজিটিভ হবে আর ধ্রুবক হবে। দেখে নিই প্রথম অপশান এটা তো দেখতে পাচ্ছি এর যদি স্লোপ বের করি, ভিটির যদি স্লোপ বের করি, এ তো নেগেটিভ, পাহাড়ের উল্টো দিকটা, এটা নেগেটিভ আর এটা পজিটিভ স্লোপ। ঠিক, তো নেগেটিভ স্লোপ, কিন্তু এখানে তো এর স্লোপ পজিটিভ দেওয়া আছে, তো এ তো হবে না। বির কাছে যাই, বির কাছে যখন যাব দেখছি এ পজিটিভ, তো এইটা যেটা আছে সেটা পজিটিভ, তারপরে হচ্ছে ভি ধ্রুবক, এটা পজিটিভ, তারপরে ভি ধ্রুবক। ভি যদি ধ্রুবক হয়ে যায় ডিভি বাই ডিটি ত্বরণ হবে 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি T1 থেকে T2 ত্বরণ 0। তারপরে আবার কেমন হয়েছে? তারপরে আবার পজিটিভ। তাহলে এই গ্রাফটা এরকম না নেমে, এটা তো নেগেটিভ স্লোপ হয়ে যাচ্ছে, এরকম না নেমে গ্রাফটা উপরের দিকে উঠে যাবে। তো অপশান আমাদের ডি হবে, কেউ বলবে স্যার বি হবে না কেন? কারণ বিতে আমরা দেখতে পাচ্ছি এইটা যেটা আছে এটা এর নেগেটিভ স্লোপ হয়ে যাচ্ছে, নেগেটিভ স্লোপ মানে নেগেটিভ এ হয়ে যাবে, কিন্তু এটা তো নেগেটিভ নয়, এটা তো নেগেটিভ নয়, তো আমরা ওটা নেব না। ঠিক, তো অপশান আমাদের ডি হয়ে যাবে। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ভিটি কার্ভ দেওয়া আছে, বলছে t=0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব জিজ্ঞেস করেছে। তো যখন দূরত্ব জিজ্ঞেস করবে তখন সরণও জিজ্ঞেস করতে পারতো। এখানে যেটা ওপর দিকের পজিটিভ ক্ষেত্রফল আসবে, তো প্রথম কথা আমরা ক্ষেত্রফল বের করব কেন? কারণ ভিটি লেখচিত্র যদি বেগ সময় লেখচিত্র হয় তাহলে তার ক্ষেত্রফল সরণ আসবে, যদি দূরত্ব সময় লেখচিত্র হয় দ্রুতি সময় লেখচিত্র হয় তার ক্ষেত্রফল দূরত্ব আসবে। তো বেগ সময় হলে সরণ, দ্রুতি সময় হলে দূরত্ব। এখানে আমাকে দূরত্ব চেয়েছে, সরণ চায়নি। তো আমি কি করছি দেখো, এই যে নীল যেগুলো আছে সেগুলোকে পজিটিভ ধরছি, পজিটিভ ক্ষেত্রফল, আর যেটা লাল হচ্ছে সেটা নেগেটিভ ক্ষেত্রফল। ঠিক, তো লালটা আগে বের করে নিই, ক্ষেত্রফল A2 লিখছি। এটু কি হবে? একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের উচ্চতা যেটা হবে সেটা হচ্ছে 20, আর বেস বা ভূমি যেটা হচ্ছে সেটা হচ্ছে 1, তাহলে 1/2 ইন্টু ভূমি 1 ইন্টু 20।
তার মানে হচ্ছে যে 10। এবার এটুটা যেহেতু নিচে আছে তো নেগেটিভের সাথে লিখবো। যদি সরণ বের করি, দূরত্ব যদি বের করতে হয় তাহলে কিন্তু আমরা পজিটিভের সাথেই নিব। এবার আমি নীল যে জায়গাগুলো আছে তার ক্ষেত্রফল বের করি। নীলের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু প্রথম ত্রিভুজটার বের করি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3, এইটা 3 আর উচ্চতা হচ্ছে 20, তার সঙ্গে এই যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? উচ্চতা 10 আর ভূমি দৈর্ঘ্য হচ্ছে 1 আর প্রস্থ হচ্ছে 10, বা দৈর্ঘ্য 10 প্রস্থ 1। তো টোটাল আমাদের আসবে এটা থেকে 30 প্লাস 10 40, 2 10 30 10 40 আসবে। ঠিক, তো একে আমি A1 ধরছি। তো A1 A2 কে নিয়ে আমরা কি করব? দুটো টাইপের কোশ্চেন হতে পারে। যদি সরণ জিজ্ঞেস করতো তাহলে 40 মাইনাস 10 হয়ে যেত। সরণ জিজ্ঞেস করলে A2টা মাইনাসের সাথে নিতাম, যেটা লাল কালারে লেখা আছে সেটা -10 নিতাম। কিন্তু এখানে দূরত্ব চেয়েছে, তো দূরত্বতে কি হবে? 40 প্লাস 10 হয়ে যাবে। 40 প্লাস 10 আমাদের অ্যান্সার। তো আমাদের অপশান হবে বি 50। যদি সরণ হতো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এ হয়ে যেত। ঠিক, তো এখানে কি চেয়েছে? অতিক্রান্ত দূরত্ব, খেয়াল রাখবে। চলো নেক্সট কোশ্চেন। ওপরের দিকে গতিশীল একটি রকেটের ইঞ্জিন চলতে শুরু করায় প্রথম 10 সেকেন্ডে বন্ধ হয়ে গেল। ঠিক, ওপরের দিকে গতিশীল একটি রকেটের ইঞ্জিন চলতে শুরু করার 10 সেকেন্ড পরে বন্ধ হয়ে গেছে। চিত্রে এর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? ভালো কথা। তো 10 সেকেন্ড মানে এই যে 10 সেকেন্ড মানে এইটা, এর পরে বন্ধ হয়ে গেছে রকেটের ইঞ্জিন বন্ধ করা হয়েছে। তো প্রথম 10 সেকেন্ডে এর কিন্তু বেগ বেড়েছে মানে ত্বরণ হয়েছে। তারপরে কি হচ্ছে? প্রথমে ত্বরণ হয়েছে এরকম করে, তারপরে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, মন্দন হতে শুরু করেছে, গতিবেগ কমতে শুরু করেছে। ঠিক, তো বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছে। ঠিক, টোটাল কত সময় চলেছে? 40 সেকেন্ড পর্যন্ত ধরা হয়েছে। ঠিক, তো তাহলে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল যদি বের করে ফেলি তাহলে আমি সরণ পেয়ে যাব। ঠিক, এবার গতিবেগ যদি উল্টো দিকে নেগেটিভ দিকে না থাকে তাহলে সরণ আর উচ্চতা বা দূরত্ব একই হয়ে যাবে। তো এখানে আমরা এই ক্ষেত্রফলটা বের করব 40 সেকেন্ড পর্যন্ত, কারণ ওর পরে আর ডাটা দেওয়া নেই। এই ডাটাটা কিন্তু আর দেওয়া নেই, এই যে লাল কালারটা, এই ডাটাটা দেওয়া নেই কত সেকেন্ড পর্যন্ত গেছে, কিছু আছে না। তো তাহলে আমরা ক্ষেত্রফল বের করব, এইটার ক্ষেত্রফল বের করব। কত হবে? 40 হাফ ইন্টু ভূমি হচ্ছে 40 আর উচ্চতা হচ্ছে 600, তাহলে কত হবে? 20 12,000। তো অপশান আমাদের বি হয়ে যাবে। নেক্সট পেজ। বলছে প্রদত্ত কোন চিত্রটি দ্রুতি সময় লেখ হতে পারে না? দ্রুতি আর সময় লেখচিত্র হতে পারে না কোন গ্রাফটি? ঠিক, আবারও যখনই এরকম কোশ্চেন আসবে যে কোন গ্রাফ হবে না, তাহলে তোমাকে কি করতে হবে? সময় অক্ষের সাথে আমাকে সরলরেখা টানতে হবে। সময় অক্ষের লম্বতে সরলরেখা টানবো। যেই গ্রাফ একের বেশি বার কেটে যাবে সেই গ্রাফটি কিন্তু হবে না। তো আমি যদি এখানে দেখি এটা কিন্তু একবারই কাটবে, এখানেই কাটছে শুধু, এটাও একবার কাটবে। সময় অক্ষের সঙ্গে আমি লম্বতে করেছি, একবার করে কাটছে। এখানেও যেখানে খুশি টানতে পারো, একবার করেই কাটবে। কিন্তু এই শেষের যে অপশান যেটা দেখতে পাচ্ছি সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি একটা দাগ টানি দুটো জায়গায় কিন্তু কেটে যাচ্ছে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই, এ আর বি বিন্দুতে দুটো জায়গায় কেটে যাচ্ছে। মানে আমি একই সময়ে একই বস্তুর যে বেগ সেটা দুটো পাচ্ছি। তো একই সময় একই বস্তুর দুটো বেগ হতে পারে না। ঠিক আছে, তো সেই জন্য অপশানে ডি কিন্তু আমাদের কোনো
দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না। ঠিক, চলো এগিয়ে যাই। টু যেটা লেখা আছে, বেগ সময় লেখচিত্র ও সময় অক্ষের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি নির্দেশ করে? বেগ আর সময় লেখচিত্র যদি থাকে তাহলে বেগ আর সময় হলে অতিক্রান্ত দূরত্ব হবে না, বলও হবে না, কোনোটিই নয় হবে। কেউ বলে স্যার তাহলে হবেটা কি? হবে সরণ। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ হয়, সেখানে অতিক্রান্ত দূরত্বও হবে না। যদি দ্রুতি সময় বলতো তাহলে অতিক্রান্ত দূরত্ব হতো। তো এখানে আমাদের অপশান হবে কোনোটিই নয়। 23-এ চলে যাই। কোন লেখচিত্রটি ত্বরণযুক্ত গতি নির্দেশ করে? ত্বরণ হবে এমন কোন গ্রাফটা হবে, মানে বস্তুর বেগ বাড়ছে, সেটা কোন গ্রাফে বোঝা যাচ্ছে? প্রথম গ্রাফটা একবার দেখে নিই। প্রথম গ্রাফে এরকম সোজা যাচ্ছে, তো প্রথম গ্রাফে তো বস্তু স্থির আছে, সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু তার অবস্থান বদলাচ্ছে না, বিভিন্ন সময়ে একই অবস্থানে আছে। এখানেই আছে এক্সে, ধরে নাও এটা এক্স নট, তো একই অবস্থানে রয়েছে, সময় পেরিয়ে যাচ্ছে, এগোচ্ছে না। তারপরেরটা এক্সটি গ্রাফ যদি সরল লেখা হয় আর সময় অক্ষের সাথে কোনো কোণে থাকে তাহলে কি হবে? তার যে নতি হবে সেই নতি ধ্রুবক হবে। তো এই যে নতি, সেই নতি গতিবেগ হবে আর সেই গতিবেগ ধ্রুবক হবে। তো ধ্রুবকের যদি ত্বরণ বের করতে চাই তাহলে আবার ডেরিভেটিভ করলে আমরা ত্বরণ পাবো। তো এখানে নতি যেটা হচ্ছে সেটা ভি হচ্ছে আর সেটা ধ্রুবক হচ্ছে, তাহলে কি হবে? সমবেগে গতিশীল। তো আমাদেরকে কি চাইছে? আমাদেরকে চাইছে ত্বরণযুক্ত, তার মানে বিও হচ্ছে না আমাদের অপশান। অপশান হবে সি না হলে ডি থেকে। এবার আমি যদি খেয়াল করে দেখি সিডি, এখানে যে কোনো টাইমে আমি দুটো বিন্দু নিচ্ছি, ধরো না সিতে আমি দুটো বিন্দু নিচ্ছি, একটা বিন্দু হচ্ছে এটা আর একটা বিন্দু হচ্ছে এই। আচ্ছা, একটা বিন্দুতে আমি স্পর্শক টেনে নিই এখানে, আর একটা বিন্দু আমি ব্লু কালারের নিচ্ছি, তার আমি স্পর্শক টেনেছি। তুমি খেয়াল করে দেখবে ব্লু কালারের যে থিটা হবে আর রেডের যে থিটা হবে, থিটা 1 লিখছি, ব্লু কালারটা থিটা 2 লিখছি। তুমি বুঝতেই পেরেছো থিটা 2টা বেশি হচ্ছে থিটা 1-এর থেকে। তার মানে আমি যদি স্লোপ নিই tan থিটা 2 গ্রেটার দেন tan থিটা 1, হোয়াট ইজ tan থিটা 2? v2 গ্রেটার দেন v1। v2টা কি? পরের সময়ের, তার মানে v2 বাড়ছে, v2 বাড়ছে, v2 বাড়ছে মানে গতিবেগ বাড়ছে, গতিবেগ বাড়ছে মানে ত্বরণ হচ্ছে। তো অপশান আমাদের সি হয়ে যাবে। কেউ বলবে স্যার ডিটা এক্সপ্লেন করে দিন। ওকে, ডি এক্সপ্লেন করছি। দেখো ডি কেন হবে না। ডিতে আমরা আবারও এরকম দুটো পয়েন্ট নেব, ডিতেও আমরা দুটো পয়েন্ট নেব। একটা ধরে নাও এখানে নিয়েছি, তার স্পর্শক টেনেছি, আর একটা নিয়েছি এখানে, তার স্পর্শক টেনেছি। তো আমি যদি দেখি একে যদি এক্সের সাথে মেলাই, এটা থিটা 1 আর ব্লুটা থিটা 2। তো খেয়াল করে দেখবে থিটা 1 যেটা হয়েছে সেটা কিন্তু পরের সময়। এই যে এটা সময়টা পরে, থিটা 1 কোথায় এঁকেছি? এইখানে এঁকেছি, কালো নিয়ে দেখাচ্ছি, এইখানে এঁকেছি, মানে সময়টা পরে। আর থিটা 2টা হচ্ছে এইটা, না ওয়েট, আচ্ছা লাল, ওয়েট আরেকবার রাখছি। আমি একটা পয়েন্ট এটা নিয়েছি, এটা, তো এটা হয়ে যাবে থিটা 1, আর লাল যেটা নিয়েছি পরে নিয়েছি সেটা হয়ে যাবে থিটা 2। তো খেয়াল করে দেখো থিটা 1 আর থিটা 2-র মধ্যে থিটা 1 হচ্ছে বেশি থিটা 2 থেকে। তার মানে এদের যদি নতি নিই তাহলে v1 হচ্ছে v2-র থেকে বেশি, তার মানে পরবর্তী গতিবেগ কমছে, তার মানে এটা মন্দন হচ্ছে। ঠিক, তো এইটা হচ্ছে মন্দন আর এটা হচ্ছে ত্বরণ।
একটা ঢিলকে উলম্ব দিকে উপরের দিকে ছোড়ার সময় ঢিলটি ভূপৃষ্ঠে ফিরে আসে, ঢিলটির সরণ সময় লেখচিত্র কি হবে? ঠিক, যে একটা পাথরকে ছুঁড়েছে তার সরণ সময় লেখচিত্র। যে কোনো পাথরকে আমি যদি ছুঁড়ে দিই তাহলে তার এস হয়ে যায় ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা যদি দেখি এই টিটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এই যে পুরো সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণের যে গ্রাফ হয় সেটা অধিবৃত্ত হয়ে যায়। তো অধিবৃত্ত আমাদের অপশান বিতে দেখতে পাচ্ছি, অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি। কেউ বলে স্যার আপনি এ সিকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখেছেন কেন? প্রথম কথা, এ সিকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই জন্য লিখেছি, কোনো বস্তুকে যদি ছুঁড়ে দেওয়া হয় উলম্ব দিকে তার যে ত্বরণ হয় সেটা ধ্রুবক হয়, তো এ ইকুয়াস টু জি হবে। তো যদি ত্বরণ ধ্রুবক হয় আমরা এই সমীকরণগুলোকে ব্যবহার করতে পারি, এস ইকুয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমাদের অপশান যেটা হবে সেটা বি হয়ে যাবে, অপশান আমাদের বি। চলো, তারপরে একটি গ্রাফ রয়েছে 26, বলছে পাশের লেখচিত্রটি একটি কণার বেগ ও সময় লেখচিত্র দেখাচ্ছে, এটি কিরূপ গতি নির্দেশ করছে। তো ভির একটা গ্রাফ দিয়েছে, আমি এখানে বড় করে আঁকছি, এরকম করে দিয়েছে। ঠিক, তো আমি এখানে একটা পয়েন্ট এটা নিচ্ছি আর একটা পয়েন্ট এইটা নিচ্ছি, কালো পয়েন্ট। তো এখানে যদি আমি স্পর্শকটা নিই, কালোটার স্পর্শক কিছু এভাবে আর ব্লু স্পর্শক এভাবে। ঠিক, এবার যেহেতু আমি দেখতে পাচ্ছি এই যে থিটা, এটাকে আমি থিটা 2 নিচ্ছি আর একে আমি থিটা 1 নিচ্ছি। তো দেখতে পাচ্ছি থিটা 2 যেটা হচ্ছে সেটা স্বাভাবিকভাবে থিটা 1 এর থেকে বেশি। ঠিক, থিটা 2 যেটা হচ্ছে সেটা বেশি খাড়া আছে, তো থিটা 2 হচ্ছে বেশি। কিন্তু আমরা জানি পাহাড়ের গল্প আমরা কি বলেছিলাম, যে যদি এরকম থাকে এই দিকটা এম নেগেটিভ হয় আর এই দিকটা এম পজিটিভ হয়। ঠিক, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে দুটোই যে এ আছে নতি হবে, দুজনের নতি নেগেটিভ, দুজনের নতি নেগেটিভ, আর বেগ হচ্ছে পজিটিভ। তো নতি নেগেটিভ মানে ত্বরণ নেগেটিভ, এ নেগেটিভ, বাট এখানে গ্রাফে দেখতে পাচ্ছি বি পজিটিভ হচ্ছে, তার মানে মন্দন তো হচ্ছে, মন্দন হচ্ছে, কিন্তু সেই মন্দনের মান আমি যদি দেখি সেই মন্দনের মান কিন্তু বাড়ছে। কেউ বলে স্যার কীভাবে বললেন? কারণ থিটা 2 বেশি থিটা 1 এর থেকে, তাহলে ট্যান থিটা 2 যে মান বেরোবে সেই মানটা বেশি বেরোবে। ঠিক, কিন্তু মন্দন, তো মন্দন হচ্ছে মান বাড়ছে, মন্দন হচ্ছে মান বাড়ছে, তার মানে মন্দন এবং মান বাড়ার জন্য ক্রমবর্ধমান, তার মানে অপশান আমাদের ডি হয়ে যাবে, অপশান আমাদের ডি। একটি বস্তুকণাকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, কিছুক্ষণ পর কণাটি নিক্ষেপ বিন্দুতে ফিরে এলো, কণাটির সময় গতিবেগ লেখচিত্র। এর আগে আমরা যেটা করেছিলাম যে একটি পাথরকে ছোড়া হয়েছিল, সে নিচে এসেছিল, তার যে সরণ সময় লেখচিত্র ছিল সেটা এমন ছিল, প্যারাবোলা ছিল, অধিবৃত্ত ছিল। ঠিক, এটা হচ্ছে এক্সটি কার্ভ, এক্সটি কার্ভ সরণ সময় লেখচিত্র। এবার আমাদের বলেছে বেগ সময় লেখচিত্র চাই। ঠিক, তো চলে আসি, আমরা সরণ সময় লেখচিত্র থেকে বেগ সরণ লেখচিত্র সহজে বের করতে পারব। টি আর এটা হচ্ছে এক্স। আমি এখানে লাল দিয়ে নিই, আমি এখানে বেগ সময় লেখচিত্র করব, একটা মিডিলে দাগ করে নিচ্ছি। ঠিক, বেগ সময় লেখচিত্র দেখুন, তো এখানে ভি টি। তো সবাই জানি আমরা যে এক্সটি কার্ভের সরণ সময় লেখচিত্রের নতি বেগ হয়ে যায়। তাহলে এখানে আমি যদি একটু খেয়াল করে একটা নতি এঁকে নিই, স্পর্শক এঁকে নিই, তাহলে দেখতে পাবো এটা পাহাড়ের এই দিক হচ্ছে
তো পজিটিভ হবে, স্লোপ পজিটিভ। ঠিক, তো এই পর্যন্ত এটা কোনখান পর্যন্ত এরকম থাকবে, এখানে এলেও এরকম হবে, এখানে এলে 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে এখান পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত কি হবে, নতি পজিটিভ থাকবে, তার মানে বেগ পজিটিভ থাকবে। আর বেগের মান কমতে থাকবে, কারণ প্রথমে এমন ছিল নতি, তারপরে এমন হয়েছে, তারপরে এমন হয়েছে। তুমি এটাই পাবো খাড়া, মানে কোনো জিনিস খাড়া, বেশি খাড়া মানে তার নতি বেশি। তো খেয়াল করে দেখো যে এই নতি কিন্তু কমছে, প্রথমে এমন ছিল, তারপরে এমন, মানে আমি আরেকটু ডিটেলসে আঁকছি। এই ছিল, তো প্রথমে নতি এমন, তারপরে একটু যদি এগিয়ে যায় এমন, তারপরে যদি এগিয়ে যায় এমন, পরপর পরে কি হচ্ছে, শুয়ে যাচ্ছে রেখাটা, তার মানে কমছে। তো কমছে মানে এরকম করে কমে 0-তে আসবে, তারপরে দেখা যাবে নতি নেগেটিভ হয়ে গেছে, তো নেগেটিভ মানে এরকম করে চলে আসবে। তো পুরো যে লেখচিত্রটা হবে সেটা এমন হবে, এই এখান থেকে এই করে চলে আসবে। এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। কেউ যদি বলে স্যার দূরত্ব, দ্রুতি সময় হলে কি হতো, দ্রুতি যদি সময় হতো তাহলে এরকম গিয়ে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে এরকম হয়ে যেত। তো নিচেরটা হচ্ছে দ্রুতি সময় আর ওপরেরটা হচ্ছে বেগ সময়। এটা হচ্ছে বেগ সময় আর এটা হচ্ছে দ্রুতি সময়। ঠিক খেয়াল রাখবে। তো কোশ্চেনে অপশান যেটা হবে সেটা আমাদের সি হবে, অপশান সি, অপশান আমাদের সি হবে। কিন্তু যদি দ্রুতি সময় হতো তাহলে অপশান এ হয়ে যেত, খেয়াল রাখবে। 32, কোন বেগ সময় লেখচিত্রটি বাস্তবে সম্ভব নয়? বেগ সময় লেখচিত্র বাস্তবে সম্ভব হবে না। তো আবারও সেই একটা রেখা টানবো, যেটা দুবারে বেশি কেটে যাবে, সেটাই হবে। তো দেখতে পাচ্ছি সি এমন একটা বিন্দু, এমন একটা গ্রাফ যেটাতে 3বার কেটে যেতে পারে, 3বার কেটে যাচ্ছে, 3বার এখানে গ্রাফ কেটে যাবে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, তো 3টে বার কেটে যাবে, তো হবে না। তো অপশান সি আমাদের কারেক্ট অপশান হবে, মানে ওই গ্রাফ, বেগ সময় গ্রাফ সম্ভব হয় না। চল, একটি পাখি t-2 বেগে সরল রেখা বরাবর আকাশে উড়ছে, 4 সেকেন্ড পর পাখির অতিক্রান্ত দূরত্ব কি হবে? তো প্রথমে t-2 লেখা আছে, এটা একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন। t-2 এইটা হচ্ছে বেগ, ঠিক। তো এটাও গ্রাফ দিয়ে আমরা করব, সেই জন্য গ্রাফের কোশ্চেনের আন্ডারে এটা নিয়েছি। তো t-2 গ্রাফ কেমন হবে? t-2 গ্রাফ হবে, যারা ম্যাথমেটিক্সে গ্রাফ জানে, গ্রাফটা হবে এরকম, t=2 তে v0 হবে, তার মানে এইটা যদি t=2 হয় তাহলে এখানে v0। তো গ্রাফটা হবে সবসময় v কিন্তু পজিটিভ থাকবে, তো গ্রাফ হবে এরকম, ঠিক, গ্রাফ হবে এরকম। t যদি 0 হয় তাহলে v2 হবে, আর t যদি 4 হয়, এইটা হচ্ছে 4, তাহলেও কি হবে, v2ই হবে, তো এটা 2, ঠিক আছে। এবার আমরা ভিটি কার্ভ বানিয়ে নিয়েছি, ভিটি কার্ভের যে লেখচিত্রের যে ক্ষেত্রফল হবে সেটাই কি হয়ে যাবে, আমাদের অতিক্রান্ত দূরত্ব, কারণ ভি তো নেগেটিভে যাচ্ছে না, দূরত্ব আর সরণ একই হয়ে যাবে, তাহলে আমাকে এর ক্ষেত্রফল বের করতে হবে। তো কত হবে দেখে নিই, এইটা হচ্ছে 2.5 ইন্টু উচ্চতা হচ্ছে এই যে উচ্চতাটা, এটা 2 হবে, তো 2 ইন্টু এইখানে যেটা আছে ভূমি সেটাও 2, তাহলে হয়ে যাচ্ছে 2। তো প্রথম হাফটা 2, এই পার্টটা 2, তার পরের পার্টটাও 2 হবে, তো 2 মিলে আমাদের অ্যান্সার 4 আসা উচিত, অ্যান্সার 4।
চলো তারপরে কোশ্চেনে যাই। 13 যেটা লেখা আছে, প্রদত্ত চিত্র এ, মানে এইটার কথা বলছে। প্রদত্ত চিত্র এ মানে এইখানে আমাদের এইটার কথা বলছে, ঠিক। তো বলছে লেখচিত্র বাস্তবে সম্ভব হবে না কেন? সবাই জানে আমরা যদি এই গ্রাফের সময় অক্ষের সমান্তরালে, সময় অক্ষের লম্বতে যদি রেখাটা নিই তাহলে দুটো জায়গায় কেটে যাবে। তো একই সময়ে দুটো বেগ সম্ভব নয়, তো একই সময়ে দুটো বেগ সম্ভব নয় বলে সম্ভব হবে না এই গ্রাফ, ঠিক। চলো কোশ্চেন 14-এ যাই। ত্বরণ সময় লেখচিত্র ও সময় অক্ষের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল দ্বারা কি নির্দেশিত হয়? খুবই ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। বলছে ত্বরণ সময় লেখচিত্র, লেখচিত্রের ক্ষেত্রফল আমাদের কি দেবে? ত্বরণ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল হয় সেটা আমাদের বেগের পরিবর্তন দেয়। খেয়াল রাখবে অপশানে বেগও থাকবে, বাট আমাদের বেগের পরিবর্তন অ্যান্সার হবে পরিবর্তন। কারণ আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি। তো এটি লেখচিত্র যদি আমি আঁকি, তার ক্ষেত্রফল, এটি লেখচিত্র যদি আমি আঁকি, এটা এ এটা টি, তাহলে তার যে ক্ষেত্রফল হবে সেটা এ ইন্টু টি হবে। কিন্তু সেই ক্ষেত্রফল ভি মাইনাস ইউ হচ্ছে, তো বেগের পরিবর্তন হবে, বেগ হবে না। অপশানে দুটো থাকবে, বেগের পরিবর্তনও থাকবে, বেগও থাকবে, তো অপশান হবে বেগের পরিবর্তন, ঠিক। চল বেগ সময় লেখচিত্র বিতে কোন অংশে কণাটির মন্দন হচ্ছে? কণাটির মন্দন হচ্ছে কোন অংশে? তো বিটাতে যাই, এটা হচ্ছে বি, ঠিক। তো গ্রাফটা যদি আঁকি, এই এ বি, তারপরে এই, তার মানে এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তো এক্স টি লেখচিত্র। বলছে কোনটা মন্দন দেখাবে, তাই তো, কণাটির কোন অংশে কণাটির মন্দন হবে, তার মানে বেগ কমবে। বেগ কমছে কোনখানে আগে দেখা যাক। তো প্রথমে এ বি পার্টে যদি দেখি, এ বি পার্ট তো ধ্রুবক। এ বি পার্টের আমি যদি নতি বের করি, যেহেতু এক্সটি কার্ভ দেওয়া আছে, ভি কমছে কিনা আমাদেরকে দেখতে হবে। ভি কমলে মন্দন হবে, তো এ বি পার্টে ভি ধ্রুবক আর ভি পজিটিভ, ঠিক। তারপরে বিসি পার্টেও কি হচ্ছে, ভি নেগেটিভ কিন্তু ধ্রুবক, নেগেটিভ কিন্তু ধ্রুবক, ঠিক। তাহলে এখানে তো ত্বরণ শূন্য হবে, ত্বরণ শূন্য মানে এটা হচ্ছে সমবেগে গতিশীল, কোনো অংশে কণার এই মন্দন নেই। কারণ এখানে ত্বরণ শূন্য। তো যেটা আমাদের কোশ্চেন 15, সেটা কোনো জায়গায় কিন্তু মন্দন হবে না, কারণ বস্তু সমবেগে গতিশীল, ঠিক। 17 সময় সরণ লেখচিত্রের নতি কি নির্দেশ করে? সময় সরণ হলে বেগ নির্দেশ করবে। 17 বেগ নির্দেশ করবে। 18 এটা ক্লিয়ার করি। 18 বলছে প্রদত্ত চিত্র সিতে কোন বিন্দুতে কণাটির বেগ শূন্য হবে? তো যেখানে নতি শূন্য হবে, তার মানে নতি শূন্য মানে স্পর্শক সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, সময় অক্ষের সাথে স্পর্শক সমান্তরাল হতে হবে, তো বিতে হবে, বিতে বেগ শূন্য হবে। 21 সরণ সময় লেখচিত্রটি কোনখানে ডিতে কিরূপ গতি নির্দেশ করে? ডি, তো ডি যেটা আছে আমি দেখতে পাচ্ছি যে নতি এরকম হচ্ছে, তো মানে পাহাড়ের এই দিক হচ্ছে, তো পাহাড়ের এই দিক মানে এম পজিটিভ মানে নতি পজিটিভ, আর নতি ধ্রুবক, সরল রেখা মানে নতি ধ্রুবক, তার মানে এক্সটি কার্ভের নতি হয়ে যায় ভি, তার মানে বেগ, বেগ ধ্রুবক আর বেগ পজিটিভ, বেগ ধ্রুবক ও পজিটিভ।
তো একটি বস্তু পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, ধনাত্মক দিকে যাচ্ছে, সমবেগে গতিশীল। তো সমবেগে গতিশীল বস্তু। কোশ্চেন 22, বেগ সময় লেখচিত্রটি কিরূপ ত্বরণযুক্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য? কোনটা? ই দেওয়া আছে। বলছে এবার বেগ সময় লেখচিত্র আছে, সেটা কিরূপ ত্বরণযুক্ত। তো বেগ সময় এরকম আছে, তার মানে সমত্বরণ নয়, অসমত্বরণ হয়ে যাবে। কিরূপ ত্বরণ? অসমত্বরণ হবে। আর বেগের মান যেটা দেখতে পাচ্ছি, ত্বরণ যেটা হবে, সেই ত্বরণ এই নতির মান কিন্তু কমছে, নতির মান কমে যাচ্ছে, মানে পরপর করে শুয়ে যাচ্ছে। প্রথমে এরকম ছিল, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে নেগেটিভ, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে ত্বরণ। তার মানে ত্বরণ কমছে, তার মানে ক্রম হ্রাসমান ত্বরণ, ক্রম হ্রাসমান ত্বরণ হয়ে যাবে। ঠিক, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোথায় গেল কোশ্চেন? এটা হচ্ছে আমাদের এ চ্যাপ্টারের ফ্রিকশন চ্যাপ্টার, ঘর্ষণ। অনুভূমিক অমসৃণ তলে রাখা বস্তুর ওপর সমান্তরাল প্রযুক্ত বলের মানের সঙ্গে ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কিভাবে পরিবর্তন হয়? ঠিক, তো ঘর্ষণ বল প্রত্যানয়ক বল হয়। যতক্ষণ না বস্তু চলছে ততক্ষণ ও সামনে থাকা যে বল লাগছে সেই বলের মানই নিয়ে নেয়। যতক্ষণ না বস্তু চলছে, ধরো বস্তু চলছে না, ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে 20 নিউটন। আমি উদাহরণ দিচ্ছি, যদি আমি F = 2 নিউটন বল প্রয়োগ করি, ঘর্ষণ বল 20 না প্রয়োগ করে 2 নিউটন প্রয়োগ করবে। ঠিক, আমি তখন ভাবলাম 2 কেন, আমি 5 লাগিয়ে দেখি, তো ঘর্ষণ বলও কি করবে? 5 লাগিয়ে দেবে। তার মানে কোনো একটা নির্দিষ্ট মান পর্যন্ত, সীমাস্থ ঘর্ষণ বল পর্যন্ত, ঘর্ষণ বল সীমাস্থ ঘর্ষণ বল পর্যন্ত ঘর্ষণ বল প্রযুক্ত বলের মানই নিয়ে নেয়। ঠিক, F সমান প্রযুক্ত বল, তাহলে গ্রাফ কেমন হবে? সমানুপাতিক, মানে এরকম যাবে। তারপরে বস্তু যখন চলতে শুরু করে তখন ঘর্ষণ বলের মানটা একটু কম লাগে, আর চল ঘর্ষণ লাগে। চল ঘর্ষণ হয়ে যায় μk × n। চল ঘর্ষণ Fk ধ্রুবক হয়, ঠিক, কিন্তু স্থির ঘর্ষণ ধ্রুবক হয় না। তো সেই জন্য গ্রাফ একটু নিচের দিকে নামবে, দিয়ে সোজা হবে। তো অপশান আমাদের সি হবে, অপশান সি। তারপর যখন বস্তু অভিকর্ষ দ্বারা অবাধে পতনশীল হয়, ক্ষমতা সময় লেখচিত্র কি হবে? বস্তু অবাধে পতনশীল, এরকম করে বস্তু পড়ছে, ঠিক, তো ক্ষমতা কি হবে? এখানে যে বল লাগছে সেটা mg লাগছে। কোনো একটা টি টাইমে যে কৃতকার্য হবে সেটা কত হবে? কৃতকার্য হয়ে যাবে F × ডিসপ্লেসমেন্ট, ধরুন S নেমে এসছে, তো F × S, তাহলে কি হয়ে যাবে? mg × S হয়ে যাবে 12 GT²। ঠিক, এটাই হচ্ছে কৃতকার্য। কৃতকার্য প্রতি একক সময়ে ক্ষমতা হয়ে যায়, তার মানে W/T যেটা হয়ে যাবে আমাদের mg²/2 T²/T, তার মানে একটা টি কেটে যাচ্ছে, তো হয়ে যাচ্ছে ক্ষমতা আমাদের যে ক্ষমতাটা আসছে সেটা আসছে mg²T/2, তার মানে P সমানুপাতিক T, তার মানে সরলরেখা। তো অপশান আমাদের যেটা হবে সি, অপশান আমাদের সি হবে। গ্রাফ কি বলছে? 0.1 কেজি ভরের একটি কণার সরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে। 2 সেকেন্ডে ঘাত কত হবে? ঠিক, ঘাত, আচ্ছা ঘাত আমাদেরকে বুঝতে হবে। ঘাত কি? ঘাত হচ্ছে F × T,
ইম্পালস, ঠিক। আবার সেটাই কি হয়ে যায়, ভর বেগের পরিবর্তন হয়ে যায়, এম ভি মাইনাস এম ইউ, এটা ঠিক আছে। তো এখানে আমাদের কি দেওয়া আছে, 2 সেকেন্ডে ঘাত চাই, তো 2 সেকেন্ডে ঘাত চাই, 2 সেকেন্ডে, তো এইটা হচ্ছে 2 সেকেন্ড, তার মানে এখানে আমাকে 2 সেকেন্ডে গতিবেগ পরিবর্তনটা আমাকে দেখতে হবে। তো 2 সেকেন্ডের আগে দেখি গতিবেগ কী ছিল, 2 সেকেন্ডের আগে মানে ধরে নাও এই পয়েন্টে গতিবেগ কী ছিল, আর 2 সেকেন্ডের পরের গতিবেগ কী ছিল। তো খেয়াল করে দেখো 2 সেকেন্ডের পরের যে গতিবেগ সেটা এক্সটি কার্ভের নতি বের করলে পাবো, আগেরটা এক্সটি কার্ভের নতি বের করলে পাবো। তার মানে এখান থেকে আমি ইউ পাবো আর এখান থেকে ভি পাবো। কেউ বলবে স্যার এটার যদি নতি বের করি, যেটা ব্লু কালার দিয়ে করছি, সেটা তো 0 হবে, কারণ এক্সটি কার্ভের যদি নতি এখানে বের করি 0 হয়ে যাবে। কিন্তু ইউ বের করতে আমি নতি সহজেই বের করতে পারবো। কিভাবে, এইটা 2 আছে, এইটা 4 আছে, আর এটা 4 আর এটা হচ্ছে 2, তো নতি হয়ে যাবে 4/2, তো ইউ হয়ে যাবে 4/2, ঠিক। তো ইউ হচ্ছে আমাদের 2, ভি আমাদের হচ্ছে 0, আর ভর আমাকে দেওয়া আছে, তাহলে আই পেয়ে যাব, আই ইকুয়ালস টু 0.1 কেজি ইন্টু ভি 0 মাইনাস 0.1 ইন্টু 2, তো আমাদের যেটা হবে 0.2 অ্যান্সার। তো অপশান আমাদের এ হবে, অপশান আমাদের এ। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন 36, কোশ্চেন 36 কি বলছে, 2000 কেজি ভরে একটি লিফট ওপর দিকে উঠছে, লিফটের দ্রুতির পরিবর্তন চিত্রে দেখানো হয়েছে। তো লিফটের যে বেগ আছে সেটা পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা দেখানো হচ্ছে। 1 সেকেন্ডে লিফটের দড়ির টান কত হবে। আচ্ছা 1 সেকেন্ডে মানে আমাকে এইখানে গ্রাফে একটু যেতে হবে, এইটা কোনো 1 সেকেন্ড, এইটা কোনো 1 সেকেন্ড, তো কি করে পাবো ওটা, 1 সেকেন্ডে আমি ত্বরণ কি করে পাবো, 1 সেকেন্ডের ত্বরণ এই যে আছে সরল রেখা তার নতি বের করলেই পেয়ে যাবো। তাহলে কি হবে, নতি বের করি, এটা হবে 4.4 আর এটা হচ্ছে আমাদের 2, তো নতি হয়ে যাবে ত্বরণ 4.4/2 হবে 2.2। সো লিফটের যে ত্বরণ আছে, লিফটের যে ত্বরণ আছে সেটা হচ্ছে ওপর দিকে 2.2, ঠিক, কিন্তু নিচের দিকে mg লাগছে, ঠিক। তো কোনো বস্তু যদি ত্বরণ নিয়ে ওপর দিকে ওঠে, এ ত্বরণ নিয়ে, তাহলে ওপর দিকে কোনো কেবল আছে টি আর নিচের দিকে লাগছে mg, তো টি মাইনাস mg ইকুয়ালস টু ma, এখান থেকে আমরা পাবো টি ইকুয়ালস টু mg প্লাস ma। মোট কথা হচ্ছে আমরা এখান থেকে টি ইকুয়ালস টু mg প্লাস a পাবো, ঠিক। দেখে নাও, তো অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে এটা, অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে টেনশন ইকুয়ালস টু mg প্লাস a। m কত 2000, g কত 10, a কত 2.2, তার মানে 2000 ইন্টু 12.2 হবে 2214,
24400 অ্যারাউন্ড 12 দিয়ে 24 জিরো উঠে গেল, দুটো জিরো। তো অপশান বি, অ্যাকচুয়ালি একটা 4 লিখতে ভুলে গেছে এরা, অপশান বি হবে। নেক্সট কোশ্চেন, এখানে 2 কেজি ভরে বস্তুর ভিটি লেখচিত্র দেওয়া আছে, বলছে প্রথম 5 সেকেন্ডে বস্তুর সকল বল দ্বারা কৃতকার্য কি হবে। ঠিক, তো 5 সেকেন্ডে কৃতকার্য ভিও দেওয়া রয়েছে। তো কৃতকার্য কি হয়ে যায়, গতিশক্তির পরিবর্তন, কার্য হয়ে যায় গতিশক্তি 2 মাইনাস গতিশক্তি 1। তো প্রাথমিক গতিবেগ দেখতে হবে আর অন্তিম গতিবেগ দেখতে হবে। তো হাফ এম ভি স্কোয়ার, হাফ এমকে কমন নিয়ে নিয়েছি, ইউ স্কোয়ার। তো এখানে হাফ এম কত, 2 কেজি, ভি ফাইনাল গতিবেগ কত, 5, তো 5 স্কোয়ার। প্রাথমিক গতিবেগ কত, 0, 0 স্কোয়ার। তো এখান থেকে আসবে 25, হাফ হাফ কেটে যাবে, অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে, অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে।